আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভি নিয়মিত আয়োজন 52 ওয়ার্ল্ডে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। ফিলিস্তিনিদের কর্নেট ক্ষেপণাস্ত্র পাল্টে দিয়েছে হিসাব। হতভম্ব ইসরায়েল, করণীয় ঠিক করতে এক হচ্ছে ফিলিস্তিন। এছাড়াও থাকছে ভূমিকম্পে তছনছ হয়ে যেতে পারে ইহুদিবাদী ইসরায়েল। আরও জানিয়ে দিব জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে এবারও নীরব ভারত, মিয়ানমারের পক্ষ ছাড়ল 9 দেশ। অন্যদিকে ভ্যাকসিন পেতে ভারতে টাকা পাঠাচ্ছে বাংলাদেশ। এবং জোরদার হচ্ছে সম্পর্ক, রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নে কোনো সীমারেখা থাকবে না বলছে চীন। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মোহাম্মদ আল ব্রাহিম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। শুক্রবার রাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলো যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে কথা বলেন তিনি। মোহাম্মদ আল ব্রাহিম আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে সাম্প্রতিক মহড়ায় অংশ নিয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্তি ও ঐক্য তুলে ধরেছে। গত মঙ্গলবার ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন প্রথমবারের মতো গাজা উপত্যকায় যৌথ মহড়া চালিয়েছে। রুকন আল রাশিদ নামে এই মহড়ায় ফিলিস্তিনের হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট, গণপ্রতিরোধ কমিটি এবং পপুলার ফ্রন্টের সামরিক শাখাগুলো সক্রিয়ভাবে অংশ নেয়। এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ফিলিস্তিন মুক্তির জন্য সংগ্রাম করছে। ফিলিস্তিনি প্রতিরোধ কমিটির মুখপাত্র আরও বলেছেন, গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার কারণে দখলদারেরা হতভম্ব হয়ে গেছে। মহড়ার মাধ্যমে দখলদারদের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিরাও ঐক্যের বার্তা পেয়েছে। ফিলিস্তিনিরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ। আগামীতে ফিলিস্তিনিদের ঐক্য ও শক্তির প্রমাণ ইসরায়েল দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবারও জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংগ্রামে সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় সংলাপ শুরুর নানামুখী চেষ্টা চলছে। ফাতা আন্দোলনসহ কয়েকটি সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ ও রাজনৈতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল উপদলের মধ্যে মতভেদ ভুলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বাসঘাতক আরব দেশগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। অপরদিকে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ ইসরায়েলে 6.5 মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে বলে দেশটির বিশেষজ্ঞরা দাবি করেছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন। এতে বলা হয়, ভয়াবহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম এবং সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 2010 সালে মৃত সাগরে খনন কাজ চালায় ওই গবেষক দল। এ সময় তারা সমুদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে 2,20,000 বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন। বিশেষজ্ঞ দলের প্রধান তেল আবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর স্যামুয়েল মার্কো বলেন, এ অঞ্চলে 130 থেকে 150 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ হিসেবে বড় একটি ভূমিকম্প খুব শিগগিরই ইসরায়েল ও আশপাশ এলাকায় আঘাত হানতে পারে বলে তাদের গবেষণায় উঠে আসে। এবারে রোহিঙ্গা প্রসঙ্গ। মিয়ানমারের রোহিঙ্গা ও সংখ্যালঘু ইস্যুতে দৃশ্যত অবস্থান পাল্টেছে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। এই 9টি দেশ 2019 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না দিয়ে অ্যাবস্টেনশন বা অ্যাবস্টেইন ভোট দিয়েছিল। গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে প্রায় একই ধরনের প্রস্তাবে ওই দেশগুলো অ্যাবস্টেইন অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়েছে 130/9 ভোটে। বাংলাদেশ সহ 130টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে এই 9টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান সহ মোট 25টি দেশ অ্যাবস্টেইন ভোট দিয়েছে। সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন আসাম এবারের ভোট বিশ্লেষণ করে টুইটবার্তায় লিখেছেন, 2019 সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে 9টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
নিউইয়র্ক থেকে পাওয়া খবরে জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের তথ্য প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে গঠিত আন্তর্জাতিক কাঠামোর জন্য অর্থায়ন সহ বেশ কিছু ইস্যুতে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটিতে দেরি হচ্ছিল। অবশেষে বছরের শেষ দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যানারি অধিবেশনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রস্তাবটি গৃহীত হয়েছে। এদিকে ভোটাভুটির আগে জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়ামতুন প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, রাখাইন রাজ্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টির ফল ভালো হবে না। এই চাপকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে জাতিসংঘকে অপব্যবহার করা এবং চাপ দেওয়াকে মিয়ানমার মেনে নেবে না। জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি তার দেশে নেওয়া উদ্যোগের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমার মানবাধিকারের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটি রাখাইন রাজ্যের সংকট সমাধানে কোনো কাজে আসবে না। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিয়ানমারের বিরুদ্ধে তৃতীয় কমিটির নেওয়া প্রস্তাব গত বৃহস্পতিবার রাতে ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম প্ল্যানারি অধিবেশনের সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবটি নিয়ে প্ল্যানারি অধিবেশনের সিদ্ধান্তের আগে মিয়ানমার এ নিয়ে ভোটাভুটির আহ্বান জানিয়েছিল। জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে গত নভেম্বর মাসে সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই প্রস্তাবের উপর এবার প্ল্যানারি অধিবেশনের সিদ্ধান্ত গ্রহণের সময়ও মিয়ানমার বিরোধিতা করে। এবার মিয়ানমার আরও কম ভোট পেয়েছে। গত নভেম্বর মাসে গৃহীত প্রস্তাবটি এনেছিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজের অন্তর্বর্তী আদেশ, আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের মিয়ানমারের জাতীয় নির্বাচন সহ অন্যান্য ক্ষেত্রে অব্যাহতভাবে বঞ্চিত করার মতো নতুন বিষয়গুলো উঠে এসেছে ওই প্রস্তাবে। এছাড়া সেখানে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি করা সহ সুনির্দিষ্ট কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও আশ্রয়দানের ক্ষেত্রে যে অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত প্রদর্শন করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে ওই প্রস্তাবে। অন্যদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য আজ রবিবার ৬০০ কোটি টাকার বেশি টাকা ব্যাংকে জমা দিবে বাংলাদেশ সরকার। বিনিময়ে সেরাম ইনস্টিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দিবে। শনিবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারত। এতে ভারতের ওই ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন আনার ব্যাপারে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম বলেন, ভারত থেকে টিকা আনার জন্য রবিবার প্রথম চালানের ৫০ লাখ টিকার টাকা পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য ও ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা নিয়ে আসতে এখন আর কোনো বাধা নেই। দ্রুতই দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিশেষ কমিটির অনুমোদন দিয়ে দিবে বলে জানান তিনি। এর জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত আছে বলে জানান তিনি। জানা গেছে, চুক্তি ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে। সবশেষ জানিয়ে দিচ্ছি রাশিয়া চীন প্রসঙ্গ। চলতি ২০২১ সালে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন, এবছর দুপক্ষ সহযোগিতার কোন উচ্চতায় পৌঁছাতে পারে সে ব্যাপারে কোনো সীমারেখা থাকবে না। তিনি বলেন, ২০২১ সাল হচ্ছে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায়ে পৌঁছাবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার এইসব কথা বলেছেন ওয়াংই। তিনি সরাসরি বলেন, চীন ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো সীমারেখা দেখি না। আমাদের সামনে কোনো নিষিদ্ধ এলাকা নেই এবং এমন কোনো উচ্চতা নেই যেখানে আমরা পৌঁছাতে পারি না। চীন এবং রাশিয়ার মধ্যকার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রশংসা করে শীর্ষ এই কূটনীতিক বলেন, গত কয়েক বছর ধরে দুই দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দুই দেশ কূটনৈতিক অগ্রাধিকার, উন্নয়ন সহযোগিতা এবং বিশ্ব অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক গভীরতর করবে। ওয়াংই আরও বলেন, রাশিয়া এবং চীন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বন্ধুত্ব ও সৎ প্রতিবেশী সুলভ দেশের উদাহরণ অব্যাহত রাখবে এবং বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।